পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠানের। আর সেই হিসেবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ৩১৭টি পৌরসভার মধ্যে প্রায় ২৫০টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, যার তফসিল ঘোষণা করা হবে আগামী মাসেই। আমরা আশা করছি যে ডিসেম্বরের থার্ড উইকের দিকে, হয়তো থার্ড উইকের দিকে আমরা বেশ কিছু ইলেকশন করব। প্রায় ২০০-র উপরে ২৫০-র মতো ইলেকশন হবে। এগুলো যারা নির্বাচন করবে দলীয়ভাবে নির্বাচন করবে, দলীয় প্রতীক নিয়ে। তিনি জানান, সংশোধিত আইন অধ্যাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় বিধিমালায় পরিবর্তন আনা হবে। শুধু নির্বাচিত দলই অংশ নিবে, কোনো নিবন্ধন দেওয়া হবে না, তবে সুযোগ থাকবে সুন্দরভাবে অংশ নেওয়ার। নতুন করে নিবন্ধনের জন্য কোনো দলকে, কোনো দল নতুন স্বাভাবিক অবস্থা তাদেরকে নিবেদিত করা হবে এবং বর্তমানে যে আইন পরিবর্তন হয়ে আমাদের কাছে আসবে সেই আইনেরই প্রয়োজন কিংবা অন্য বিধিমালাও সংশোধন করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা। স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার গণভোট দাবি করেছে বিএনপি। সদস্য বলেন, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নেওয়া জরুরি। আর আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের মতে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার। স্বাধীনতা ফোরামের আয়োজনে ডক্টর পিয়াস করিমের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। এতে বক্তারা সোচ্চার ছিলেন দেশের সমসাময়িক ঘটনাবলী নিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ বলেন, সবকিছুতেই ব্যর্থ হয়ে জঙ্গিবাদ নিয়ে উঠে পড়ে লেগেছে সরকার। বলেন, আওয়ামী লীগ থাকতে দেশে আর কোনো জঙ্গি সংগঠনের প্রয়োজন নেই। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে, সরকারের এমন সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। যেহেতু এটা একটা জাতীয় ইস্যু, এই জাতীয় ইস্যুকে জাতির সামনে নিয়ে আসেন, গণভোট দিন, বাংলাদেশের মানুষের মতামত নিন, আমাদেরকে না হয় নাই নেবেন, কারণ জনগণের ভোট তো লাগবে। আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ডক্টর এমাজউদ্দিন আহমদ বলেন, এই অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা শুরু হয়েছিল 1875 সালে, আর দলের সৃষ্টি 1906-এ। তাই এর গুরুত্ব বুঝে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের শুভ বুদ্ধি প্রত্যাশা করেন তিনি। গ্রামাঞ্চল যে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছে, এটাকে হয়তো বিনষ্ট না করে তারা ছাড়বেন না। জাতীয় পর্যায়ে সরকার তো এমন কোন অন্যায় বা অপরাধ নেই যে অপরাধী না। এমাজউদ্দিন বলেন, সরকারের একগুঁয়েমির ফলে দেশের মানুষ তাদের সব অধিকার হারিয়েছে, তাই এখন সময় এসেছে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার। নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তে যারা ষড়যন্ত্র খুঁজছেন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার, এমনটাই মনে করেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খোকাম হোসেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে, সরকারের এমন সিদ্ধান্তে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। তবে নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তে যারা ষড়যন্ত্র খুঁজছেন তাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার বলে মনে করেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তার দাবি, গণতন্ত্র আরো সুসংহত হবে। যেই নির্বাচনই হোক, আলটিমেটলি দলীয় পর্যায়ে চলে যাচ্ছে, এটা তো অস্বীকার কোনো কাজ নাই, খাদে মার্কা নাই। আমরা একেবারে তৃণমূল পর্যায়ে, প্র্যাকটিসের পর্যায়ে আমরা নিয়ে আসি। কেউ যদি ভালো কাজে অসৎ দেখে, তার দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা তো আমরা কিছু বলতে পারবো না। ক্ষমতাসীন দলের আরেক নেতা আমির হোসেন আমুর মতে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত সব রাজনৈতিক দলের। আমাদের দেশে এতদিন পর্যন্ত যদিও আমরা বলছি নির্দলীয়, কিন্তু আসলে আমরা দলীয়ভাবেই করতাম, মানে দলগতভাবে চেষ্টা করা হতো একজন প্রার্থী দেওয়ার, একজনকে সমর্থন দেওয়া, এবং সেটা সিদ্ধান্ত নিয়েই করা হতো। এখন সেই যেটা অলিখিত হলো সেটা লিখিত আকারে আনা হচ্ছে, মানে আমরা যেটা প্রচ্ছন্ন করতাম এটা এখন
পরিষ্কারভাবে করবো যে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হবে, দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিএনপির ষড়যন্ত্রের অভিযোগকে বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা আখ্যা দিয়ে শিল্পমন্ত্রী বলেন, গেল সিটি কর্পোরেশন নির্বাচনেও তারা তাদের প্রার্থী নিয়ে মাঠে ছিলেন। এখন সেখানে বিভিন্ন সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলি হয়েছিল, সেই সিটি কর্পোরেশন নির্বাচনগুলি দলীয় এবং প্রতিদ্বন্দ্বিতা দুই দলের ভিতরে হয়েছে এবং বিভিন্ন সময় উপজেলা নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, পৌর নির্বাচন, প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা দলীয়ভাবেই মনোনয়ন দিয়েছে এবং দলীয়ভাবে নির্বাচন করছে। এখন চ্যানেল 24 ঢাকা। দুই বিদেশি হত্যার পর আইএসের পক্ষ থেকে দায় স্বীকারের টুইট হয়েছে বাংলাদেশ থেকেই, একটি রাজধানীর গুলশান থেকে, অন্যটি রংপুর থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, তবে কোনো মন্তব্য করেনি গোয়েন্দা পুলিশ, জানাচ্ছে। 28 সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে ইতালির নাগরিক সিজার তাভেলা খুন হবার ঘণ্টাখানেক পরেই বেসরকারি মার্কিন জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ খবর দেয় খুনে দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। এরপর 3 অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি খুন হবার পরও একই সংস্থা আইএস এর দায় স্বীকারের প্রচারণা চালায়, যদিও সরকারের পক্ষ থেকে বারবারই এ তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে বিভিন্ন সময়। আইএস আমাদের এখানে নেই, কাজেই এই যে একটা ধোঁয়া উঠেছে, এটা আমরা এখনো তার কোনো সত্যতা পাই। আইএস এর দায় স্বীকার নিয়ে দেশ পেরিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম যোগাযোগ করেন সাইট ইন্টেলিজেন্স গ্রুপের কর্মকর্তা রিত্তা কিজের সঙ্গে। বেশ কয়েকবার তাদের মধ্যে কথা হলেও আইএস এর দায় স্বীকারের মূল সোর্স জানাতে অস্বীকৃতি জানান একসময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা রিটা। হত্যাকাণ্ডের পর সরকারের পক্ষ থেকে টুইট নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তে বেরিয়ে এসেছে তাভেলা খুনের পর রাজধানীর গুলশানের একটি গার্মেন্টসের কর্পোরেট অফিস থেকে আইএস এর নামে টুইট করে তাভেলা হত্যার দায় স্বীকার করা হয়েছে। সে আইপি নিশ্চিত হয়ে এই কাজটি কে করেছে এটা বের করতে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো। আমাদের এক্সিস্টিং টেকনোলজির মাধ্যমে দেখা গিয়েছে যে এটা মানে প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যেটা বাংলাদেশ থেকেই এবং ঢাকার খুব কাছের বিভিন্ন স্থান থেকে এইসব বিষয়গুলো অপপ্রচার বা প্রচার যেটাই বলেন না কেন সেটা হচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর আরো বলেছেন, কুনিও হোশি খুনের পরও রংপুর থেকেই টুইট করে দায় স্বীকার করা হয় বলেও আইপি অ্যাড্রেসের মাধ্যমে নিশ্চিত হয়েছেন তারা। আসলে এখানে টুইট শুধু করা হয়নি, এখানে ফেসবুকেও কিছু পোস্ট শেয়ার হয়েছে এবং কিছু জায়গায় ব্লগিংও করা হয়েছে। ঘটনা ঘটার কিছুক্ষণ পর তারা তাদের বিভিন্ন স্থান থেকে পূর্বের যে সকল খুনগুলো হয়েছে, যে তারা বিভিন্ন অনলাইনে তারা স্বীকারোক্তি দেয়, সেখান থেকে মূলত এই কাজটা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে টুইটার কর্তৃপক্ষকে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এছাড়া এর আগের ঘটনাগুলো দায় স্বীকার ও সামাজিক সাইটগুলোতে প্রচারণামূলক লেখালেখির ব্যাপারেও তদন্ত করছে প্রশাসন। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানের নাগরিক কুনিও হোশিকে রংপুরে দাফন করা হয়েছে। অনেকটা গোপনে গত মধ্যরাতে শহরের মুন্সিপাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রংপুর সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু জানান, সোমবার রাতে কুনিও হোশির দাফনের ব্যাপারে জেলা প্রশাসনকে অনুমতি দেওয়া হয়। ইসলাম ধর্ম গ্রহণ করায় তার দাফন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তার স্বজনরাও মরদেহ নিতে আগ্রহ দেয়নি, ফলে অবশেষে কবর হলো কনিসের রংপুরের মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জানানো হয়, সিটি মেয়রের অনুমতির পর দাফনের প্রস্তুতি নেন। পুলিশের সহায়তায় দাফন করা হয় কুনিও হোশির মরদেহ। আমরা প্রথমে মেডিকেল কলেজের যেখানে লাশটি ছিল সেখানে তার জানাজা হয়েছে এবং যখন আমরা লাশটি দাফন করি তখনও সেখানে তার দোয়া হয়েছে এবং ইসলামিক শরীয়ত মোতাবেকই লাশটি দাফন করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, দাফনের সময় কোনো সাধারণ মানুষকে ঢুকতে হয়নি। আমরা দেখতেছি যে এখানে অনেক পুলিশ যাইতেছে সঠিক, আর আমাদেরকে এখানে ঢুকতে দিচ্ছে না। রাতে মাটি হয়েছে জাপানে, মেলা প্রশাসন ছিল এখানে। আমরা এখানে শুনছি যে মাটি দিয়েছে, আমরা সবাই এলাকাবাসী এসে দেখতে যাচ্ছি। রংপুর সিটি মেয়র জানান, সোমবার রাতে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের বিষয়ে তার কাছে অনুমতি চাওয়া হয়।
রংপুরের প্রশাসন থেকে আমার কাছে রাতের বেলা পারমিশন চাওয়া হয়েছে তাকে কবরস্থ করার ব্যাপারে। এই পারমিশনটা আমি দিয়েছি, এইটুকু আমি জানি, এর চেয়ে বেশি কোনো কিছু জানি। তবে পারমিশন নেওয়া হয়েছে। গত 3 অক্টোবর দুর্বৃত্তের গুলিতে নিহত হন কুনিও হোসি। ইসলাম ধর্ম গ্রহণ করায় তার দাফন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। ফলে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে তার মরদেহ রাখা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল 24, রংপুর। দেশে সফল না হয়ে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সংবর্ধনা অনুষ্ঠানে এমন অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 2 বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্ত